আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। জলপাইগুড়ি শহরের করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার, এই নিয়ে উদ্যোগী পুরসভাও। বাংলা আবাস যোজনায় কারচুপির অভিযোগ, প্রাপকের জন্য বাড়িতে সার্ভে হলেও চূড়ান্ত তালিকায় বিত্তশালীদের নাম বলে খবর। স্ত্রীকে খুনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা করলেন আদালতের বিচারপতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি শহরে করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার, এই নিয়ে উদ্যোগী পুরসভাও। মঙ্গলবার পুরসভার হলে বিশেষ জরুরি বৈঠকে নদীর দূষণ রোধে পুর কর্তৃপক্ষ, এমইডি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, অর্থ বিভাগ জরুরি বৈঠকে বসে। বৈঠকে আলোচনায় উঠে এসেছে রাজ্য সরকার করলা নদীকে দূষণমুক্ত করতে প্রয়াস চালাচ্ছে। মোট 48টি নর্দমা দিয়ে করলার দূষিত জল পড়ছে। দূষিত জল পাইপের মাধ্যমে এসটিপির মধ্যে দিয়ে নদীতে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। দূষিত জল যেন করলা নদীতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে এসটিপি করা হবে। সম্পূর্ণ কাজটি এমইডি দপ্তরের ইঞ্জিনিয়াররা করবেন। এই দিনের বৈঠকের শেষে পুরপ্রধান পাপিয়া পাল কি বললেন শুনে নিন। এমইডি দপ্তর থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন আমাদের ইউডিএম থেকে, আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ফিনান্সের ভদ্রলোক ইউডিএম থেকে এসেছিলেন এবং তৎসহ ইরিগেশনের ইঞ্জিনিয়ারও আমাদের সঙ্গে ছিলেন। বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস। প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হলো, যেটা আমাদের একটা এফএসটি পরিকল্পনা রয়েছে, যে একটা এফএসটি গড়ে তোলবার, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের যে দূষিত জল করলায় গিয়ে পড়ছে, করলাকে দূষণমুক্ত রাখতে আমাদের যে 48টি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে সেই এফএসটিতে পৌঁছানো, সেখানে একটি এফএসটিতে পৌঁছানো, এসটিপিতে পৌঁছানো, এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যেতে পারে। কোনো দূষিত জল যেন করলাকে দূষণ না করতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রাথমিক পর্যায়ের আজকে সভা সকলকে নিয়ে হলো। এবং সেক্ষেত্রে আমাদের একটা ল্যান্ড দেখে দিতে হবে ওনাদের, যেখানে প্রজেক্টটি তৈরি হবে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে তৈরি হবে, সেই জায়গাকে একটা বেছে নিয়ে প্রাথমিক পর্যায়ে পুরো কাজটাই এমইডি দপ্তর থেকে হবে এবং এমইডি থেকেই একটি এজেন্সি টিম তারা সার্ভে করবে, তার ডিপিআর করে আমাদের ওপরে পাঠাতে হবে। ইউডিএম এর থেকে অ্যাপ্রুভাল এলেই আমরা আশা রাখছি যে রাজ্য সরকার যেহেতু উদ্যোগ নিয়েছেন, আমরা এই অ্যাপ্রুভালও খুব তাড়াতাড়ি পেয়ে যাব এবং করলাকে দূষণ মুক্ত রাখতে একটা ভালো পদক্ষেপের দিকে আমরা সকল দপ্তরকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা আমরা আজকে। অন্যদিকে এমইডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন বর্মন বলেন, দূষণমুক্ত করার জন্য নেওয়া হয়েছে, গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এসটিপি ফর করলা রিভার এটা করা হবে। সেটারই আজকে একটা প্রাথমিক আলোচনা হলো এখানটা পৌরসভাতে, আমরা আলোচনা করলাম। তাতে ইরিগেশন, আমাদের কলকাতা থেকে এসপিএমজি রিপ্রেজেন্টেটিভ তারা ছিলেন, ডাইরেক্টর ফিনান্স, পিএইচইর ইঞ্জিনিয়ার ছিলেন। তো আমরা যেটা আলোচনার মুখ্য বিষয়টাই ছিল যে করলা যে প্রজেক্টটা করা হবে সেটা নিয়ে পৌরসভার তো একটি পার্ট, পৌরসভায় মেনলি দেখবেন ব্যাপারগুলো, সুবিধা অসুবিধাগুলো। তো এই প্রজেক্টটা করতে গেলে কিছু জমি জায়গা দরকার হবে বিভিন্ন জায়গাতে, তো সেটা নিয়ে একটু আইডেন্টিফাই করা। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই প্রজেক্টটা যেটা করা হবে সেটার একটা অ্যাপ্রুভাল গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া, তারপরে আমরা একটা টেন্ডারিং প্রসেসে যাব, সেখানে একটা কনসালটেন্সি ফার্ম যারা এই কাজগুলো করে থাকেন বা যারা এক্সপেরিয়েন্সড হল তাদেরকে একটা নিয়োগ করে আমরা এই সার্ভে ওয়ার্কটা করব। করার পরে আমরা এই অ্যাপ্রুভালটা পেয়ে যাওয়ার পরে আমরা কাজটা শুরু হয়ে যাবে। তবে এটা যেহেতু করলার একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমরা যাচ্ছি, এনজিটির গাইডলাইনও আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি হবে বলেই আমরা আশা রাখছি আর কি। ড্রেনেজ ওয়াটার অর্থাৎ আমরা যেখান থেকে নদীটা শুরু হচ্ছে সেখান থেকে দুই সাইডে আমরা দুটো, যেটাকে আমরা ইন্টারসেপশন আর ডাইভার্সন চ্যানেল বলি, সেটা ওপেন চ্যানেল হতে পারে বা আমরা পাইপের থ্রু দিয়ে আফটার ডাউন স্ট্রিমে গিয়ে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে, এবার ট্রিটেড ওয়াটারটাকে নদীতে আবার ছেড়ে দেওয়া হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
বাংলা আবাস যোজনার ঘরের প্রাপকদের জন্য বাড়িতে সার্ভে করা হলেও চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি চূড়ান্ত তালিকায় অনেক বিত্তশালী লোকের নাম রয়েছে। এই অভিযোগ তুলে মাটিয়ালী বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করল বেশ কিছু জনগণ। মাটিয়ালী বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চালসা আলী হোসেন পাড়া, স্কুলপাড়া, মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন এলাকার কিছু মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলে শামিল হন বিডিও অফিসে। বিডিও অফিসের গেটে আগে থেকেই থাকা মেটালি থানার পুলিশ তাদের আটকে দেয়। পরে কয়েকজন গিয়ে জয়েন্ট বিডিও সৌরভ ঘাটাইতের সঙ্গে দেখা করে তাদের দাবি জানান। গফিরউদ্দিন রহমান নামে এক অভিযোগকারী জানিয়েছেন, বাংলা আবাস যোজনায় প্রাপকের তালিকায় নাম ছিল, বাড়ি গিয়ে সার্ভে হয়, কিন্তু পরবর্তীতে চূড়ান্ত তালিকা থেকে সেই নাম কাটা যায়। অনেক গরিব মানুষের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। চূড়ান্ত তালিকায় বেশ কিছু প্রভাবশালী এবং বিত্তশালীদের নাম রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। অবিলম্বে নতুন করে সার্ভে করে প্রকৃত দুস্থ ব্যক্তিদের বাংলা আবাস যোজনার ঘর প্রদানের দাবি জানানো হয়। পরে জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলার পর বিক্ষোভকারীরা বিডিও অফিস থেকে চলে যান। বিশেষ করে সাধারণ মানুষ যারা গরিব মানুষ আর কি, খেটে খাওয়া অশিক্ষিত মানুষ আর কি, তাদেরকে একটা মানে কি বলবো, শোষণ করা হচ্ছে। আর শোষণ অন্য কেউ করছে না, আমাদের যে শাসক দলের নেতা বা নেত্রী যারা আছে তারাই করছে। কারণ তারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া দিন মজুর করে খেটে খায় মানুষ, তারা একটা আশা করে কি যে আমি একটা সরকারের কাছ থেকে কিছু হলো একটা আশা করি যে সরকারি ঘর যেটা বাংলা আবাস যোজনা, সেটা সবারই একটা গরিব মানুষের আশা থাকে। তো আমরা কি দেখলাম 2024-এর যে এই লিস্ট, ফাইনাল লিস্ট যেটা বের হয়েছে, এর মধ্যে দেখলাম যে কিছু কিছু মানে শাসক দলের নেতা নেত্রীদের নাম আছে, এমনকি এমনও লোকের নাম আছে যিনি হচ্ছে আমাদের শাসক দলের হচ্ছে মানে জনপ্রতিনিধি, তার এবং তার ফ্যামিলিরও নাম আছে। তাই আমরা আসলাম যে বিডিও সাহেবের কাছে বলতে যে স্যার, ইনারা যদি জনপ্রতিনিধি হয়ে যদি পেতে পারেন, তাহলে সাধারণ 100-150 টাকা 200 টাকা মজুরি খেটে খাওয়া মানুষ কেন পাবে না? আপনি দেন, আমার সম্পত্তি থেকে আপনি দেবেন না, আপনি তাদেরকেও দেন, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ একটাই যে গরিব মানুষ যারা খেটে খায়, যাদের নামটা আপনারা বাদ দিচ্ছেন, তাদেরকে আবার সার্ভে করে তাদের ঘরটা পাওয়ার ব্যবস্থা করে দেন। আচ্ছা, ইনাদের বাড়িতে তো সার্ভে করে গিয়েছিল, এর আগে গিয়েছিল টিপ তো না? হ্যাঁ, অনেকের বাড়ি গিয়েছে, 2-3বারও গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, যাওয়ার পরে এমন হয়েছে, এমন গরিব মানুষদের বলেছেন যারা হচ্ছে একেবারে অশিক্ষিত, মানে বিডিও সাহেবের সঙ্গে না কথা বলতে পারবে, না পঞ্চায়েতের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে, না প্রধানের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে। আমার তো মনে হয় যে এখানে একটা বিশাল চক্রান্ত আছে, এমন একটা চক্রান্ত আছে যে গরিব মানুষের সমস্ত ডকুমেন্টস, তারা যা যা ঘরের পাওয়ার যোগ্য যেই ডকুমেন্টস গুলো দরকার হয়, সম্পূর্ণ ডকুমেন্টস তারা নিয়ে নিয়েছেন। এবং এই নেতা নেত্রীরা যারা আছেন, তারা সকলে মিলে একটা পুঁজি বানায়, সেই পুঁজিটাকে ভাঙানোর চেষ্টা করছে, খাওয়ার চেষ্টা করতেছে। অন্যদিকে জয়েন্ট বিডিও জানিয়েছেন, এদিন বাংলা আবাস যোজনা ঘিরে বেশ কিছু অভিযোগের কথা জানানো হয়। আগামীতে নতুন করে সার্ভে করে বিষয়টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওরা কিছুদিন আগে এসেছিল এবং ওদের কিছু ক্লেমস এন্ড অবজেকশন ছিল, তো আজকে ওরা লিখিতভাবে সেটা জমা দিতে এসেছিল এবং তার সঙ্গে ওদের কিছু অভিযোগ আছে, যেগুলো হচ্ছে কিছু মানুষের যে সার্ভেগুলো হয়েছে, মানে সার্ভে প্লাস সুপার চেকিং যেগুলো হয়েছে, সেটা ওদের আশানুরূপ হয়নি বলে ওদের বক্তব্য। তো ওদের সঙ্গে বসে যেটা আলোচনা হলো যে ওরা কিছু জনের নাম দেবে এবং সেগুলো ওরা বলছে জেনুইন, এবং আমরা সেটাকে সার্ভে করার চেষ্টা করব আবার। এবং ওদের যে বক্তব্যগুলো ছিল যে কিছু মেম্বার রয়েছে যাদের নামে বাড়ি এসছে, এবারে মেম্বারের নামে বাড়ি আসতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নয়। এবারে মেম্বারের যদি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল করে, তাহলে মেম্বার হলেও সে এলিজিবলই হবে, সেটা নিয়ে কোনো সমস্যার বিষয় না। এরকম কিছু লোকের নাম রয়েছে তালিকায়। আমাদের এখানে 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, নভেম্বরের 27 থেকে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশনের জন্য আমাদের এখানে কমপ্লেন বক্স রাখা ছিল, এবং আমরা 3 দিন হলো সেগুলোকে ডিসপোজাল করেছি। সেখানে কিন্তু এমন কোনো কমপ্লেন আমরা দেখতে পাইনি যে এই পাকা বাড়ি রয়েছে বলে তার নাম কেন কাটা হয়নি, এবং আমাদের কাছে যতগুলো পড়েছিল আমরা সেগুলোকে অবশ্যই ডিসপোজাল করে দিয়েছি। নোটিশ বোর্ডে আমাদের টাঙানো আছে, আপনি যদি বাইরে যান এখনো নোটিশ বোর্ডে টাঙানো আছে, কিন্তু আমরা প্রথম দিন যেদিন টাঙিয়েছিলাম, পরের দিন এসে দেখছি সেটাকে নিয়ে চলে গিয়েছে।
সেই জন্য আমরা নোটিশ বোর্ডে এখনো টাঙানো আছে, কিন্তু সেটা কাঁচের মধ্যে ঘেরা আছে, ঠিক আছে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুন করে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখা হয়েছিল। প্রায় 6 বছর বাদে মঙ্গলবার অভিযুক্ত স্বামী গোপাল দাসকে মৃত্যুদণ্ড দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল 3rd কোর্ট। জানিয়েছেন সরকারি আইনজীবী বরেন্দ্রনাথ রায়। অভিযুক্ত গোপাল পেশায় ডেকোরেটরসের কাজ করতেন। এই মামলায় মোট 18 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 2019 সালের 19 এপ্রিল জলপাইগুড়ি জেলায় ভক্তিনগর থানায় শ্বশুর বাড়িতে গিয়েছিল অভিযুক্ত। পুলিশের তদন্তে উঠে আসে স্ত্রী লতা দাসকে সন্দেহ করত গোপাল, সেই কারণে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। শ্বশুর বাড়িতে গোপাল ডেকোরেটরসের কাজে দড়ি এবং ইট নিয়ে এসেছিল বলে দাবি। বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করার পর তার শাড়ি খুলে ডেকোরেটরসের দড়ি দিয়ে বেঁধে ইট বেঁধে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। পুলিশ সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার করে। তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে 302 এবং 201 নম্বর ধারায় মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। মামলাটি জেলা আদালতের অ্যাডিশনাল 3rd কোর্টে উঠেছিল। বিচারক বিপ্লব রায় 18 জনের সাক্ষ্য প্রমাণে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। একটা কনভিকশন হয়েছে, একটা যে আসামির কনভিকশন হয়েছে তার মিসেসকে, তার স্ত্রীকে সে ইন্টেনশনালি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ঠান্ডা মাথায় কুল ব্লাড মার্ডার যেটাকে বলে মেরেছে এবং তার বডিটাকে কনসিল করেছে। সেই কারণে তার এগেনস্টে 498-এ 302 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়েছে। 18টা সাক্ষী এক্সামিন হয়েছে এবং কিছু ডকুমেন্ট কাগজপত্র মহামান্য আদালতে প্রমাণিত হয়েছে। সেই কারণে মহামান্য আদালত ওই আসামিকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আর কোনো কিছু বলেছেন আদালত থেকে পর্যবেক্ষণে কি বলা হয়েছে এটাকে? আর মৃত্যুদণ্ড তো খুব রেয়ারভাবে দেওয়া হয়। হ্যাঁ, আদালত যেটা অবজার্ভ করেছে যে কেসটা রেয়ার টু রেয়ার কেস। তার স্ত্রীর সঙ্গে একটা লাভ ভালোবাসা যেটা থাকে আর কি, হ্যাঁ, সেটাকে উনি হত্যা করেছেন। মানে সমাজের চোখে যেটা খুব দৃষ্টিকটুর এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এজন্য তাকে দৃষ্টান্তমূলক সাজাই দিয়েছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। গাড়িতে হর্ন বাজানোয় হেনস্থা, গাড়ির চালককে মারধর, উপস্থিত মহিলাদের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের বিরুদ্ধে। গোস্তাপাড়া এলাকায় তার বাড়ির সামনে এসে হর্ন বাজানোয় মারধরের পাশাপাশি মহিলাদের শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি শহরের ভাটাখানার বাসিন্দা ওই পরিবার। ওরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে নিয়ে কারা ওরা রাজা মন্ডল আছে যে কি করলো আপনাকে? ওই আমার পিছনে টোটোওয়ালাটা হরেন মারছে। কেন হরেন মারলো? তারপরে ওই যে ফ্যামিলিতে নিয়েছিল একবার দুর্ঘটায় আমরা ধাক্কাধাক্কি করা শুরু করে দিল। আমার দুপার চেন ছিল, ওখানে 7,000 টাকার মতন ছিল। ফ্যামিলিতে এরকম ধাক্কাধাক্কি করছে। কি হলো ওগুলো? ওগুলো কিছুই নেই, এখন সব নিয়ে নিয়েছে। সব নিয়ে নিয়েছে। তো এখন আপনারা কোথায় এলেন? আমরা এখন জলপাইগুড়ি থানায় আছি। তো এনে অভিযোগ জানালেন? জানালাম। তো বলছে এক বাচ্চাকেও মেরেছে, মহিলাকেও মেরেছে। কাকে ধাক্কা মেরেছে? কে হয় আপনার? আমার কাকিমা আছে, হ্যাঁ, ওয়াইফ আছে। গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে। আপনারা কিসে করে গিয়েছিলেন এবং কি কাজে গিয়েছিলেন? আমরা ওখানে দিদি বাড়ি গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল, তো ফিরার কথা কিসে করে ফিরছিল? আমার টোটো করে আসছে। টোটো পাশের বাড়িটা টোটো ভাড়া করা হয়েছিল, টোটো করে আসছে। ওই ওনার গাড়ি রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে ওটা আপনারা হর্ন দিয়েছেন, এটাই দোষ। ওটাই তো। কার গাড়ি ওটা ছিল রাস্তার মাঝখানে? ওটা বললো যে আমার নাম রাজা মন্ডল বলে জলপাইগুড়ি সবাই আমাকে এক নামে ছিল, তাই এই কথা বললো। ওর সাথে 5 জন ছিল, 4-5 জন ছিল, ধাক্কাধাক্কি করতেছে। তারপর যখন মহিলারা চিলাচিলি করতেছে ওরা ভেঙে চলে গেল। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রধান রাজেশ মণ্ডল। তার দাবি, গাড়ি থেকে মদ্যপ অবস্থায় পাড়ার মেয়েদের কটূক্তি করায় গাড়ি থামিয়ে প্রতিবাদ করা হয়। কোনো রকমের হেনস্থা তো অনেক দূর, খারাপ কোনো মন্তব্য পর্যন্ত করা হয়নি।
প্রথমেই বলবো জলপাইগুড়িতে এরকম সিচুয়েশন এখনো হয়নি যেখানে রাস্তায় বসে কেউ ড্রিঙ্ক করে এবং মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেয়। এটা তো জলপাইগুড়ির ঘটনা না, এটা এরকম বলতে গেলে ইউপিকে টেনে আনতে হতো। আচ্ছা যাই হোক, সেটা ছেড়ে দিলাম। ঘটনাটা ঘটেছে হচ্ছে 5 নম্বর গুমটিতে আমাদেরই পাড়ার দুটো মেয়ে যাচ্ছিল, সেখান দিয়ে গাড়িটা বোধহয় কোনো রকম কিছু করেছে, তো ওরা বোধহয় সাউন্ড দিয়েছিল, যা ওদের মুখে শুনি যে দেখে গাড়ি চালাতে পারো না। এটা বলাতে যে ড্রাইভার ছিল সে ড্রাইভার একটা অকথ্য ভাষায় একটা গালিগালাজ করে। তৎক্ষণাৎ মেয়েরা স্বাভাবিকভাবেই পাড়ার কোনো ম্যাটার হলে আমার কাছেই খবর আসে, তখনই আমাকে জানায় যে দাদা এরকম একটা সাদা রঙের জাইলো গাড়ি আমাদেরকে বাজে সাউন্ড দিয়ে বেরিয়ে গেল। তখনই আমরা এখানেই ছিলাম, ক্লাবেই ছিলাম। তখন ক্লাব থেকে বেরিয়ে এসে গাড়িটাকে আটকানো হয়। আটকানো হওয়ার পরে দেখি গাড়িতে মহিলাও আছে। সামনে যেই ছেলেটা ড্রিঙ্ক করেছিল সেই ছেলেটা হচ্ছে সামনে গাড়ি চালাচ্ছিল, তার পাশে একজন মহিলা ছিল, সঙ্গে কোলে বাচ্চা ছিল, পেছনে সম্ভবত 2 জন মহিলা ছিল এবং আরও বয়স্ক লোক এবং নর্মাল লোকও ছিল। তো গাড়ির মধ্যে ভেতরে থেকেই তার সঙ্গে কথা হয় যে তুমি এরকম যে সাউন্ড দিচ্ছ। তো মহিলাটার সঙ্গে সঙ্গে বলে দাদা ছেড়ে দিন, কিছু মনে কিছু করবেন না। তো তখনই ওখানে আমরা কিন্তু ব্যাপারটাকে ওইখানেই ক্লোজ করে দিই। কিন্তু ছেলেটা কিন্তু যাওয়ার সময় সাউন্ড দিল, ঠিক আছে দেখে নেব। তারপরেও যেহেতু সিনিয়ররা ছিল, আমিও ছিলাম, কোনো রকম মানে বৎসা করার কোনো জায়গা নেই। অবশ্যই ছেলেপেলেরা একটু উত্তক্ত হয়েছিল, কিন্তু করতেও দেয়নি, কোনো রকম ঝামেলাও হয়নি, কিছুই হয়নি। কিন্তু আজকে শুনতে পারলাম যে ওদের নাকি আঙুল ভেঙে গেছে, টানা হেঁচড়া করা হয়েছে, এই সমস্ত। আর এগুলো ব্যাপার কি, অভিযোগ দায়ের করতে গেলে কিভাবে দায়ের করবে, এই সমস্ত কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেই তো দায়ের করা হয়, তাই না? তবে এই ঘটনার কোনো সত্যতা নেই, নিছক প্ল্যান মাফিক একটা অন্যায় করেছে। হ্যাঁ, ওরা ভেবেছে হয়তো আমাদেরই কেস করার কথা, কারণ ড্রিঙ্ক করেছিল, মহিলাকে সাউন্ড দিয়েছে, হয়তো সেটার ব্যাকআপ করতে গিয়েই কেসটা ডায়েরি করেছে। যাই হোক, হ্যাঁ বলুন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জেলা শাসকের নির্দেশ, 7 দিনের মধ্যে ক্রস কানেকশন কেবলের তার সরাতে হবে শহরের বিভিন্ন জায়গায়। শহরের একাধিক এলাকায় কেবল কোম্পানির কানেকশনের তারের জটলার জেরে শহরে বাড়ছে দৃশ্য দূষণ। অবশেষে জেলা প্রশাসনের নির্দেশে পুরসভার সহযোগিতায় শহরের থানা মোড় এলাকা থেকে কেবল কোম্পানির ক্রস কানেকশনে থাকা তারের জটলা কেবল অপারেটররা নিজেরাই উদ্যোগে খুলে ফেলতে উদ্যোগী হলেন। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র ও এস তাপস দত্ত প্রমুখ। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার মোড়ে মোড়ে কেবল কোম্পানির ক্রস কানেকশনের তারের জটলার ফলে শহরের দৃশ্য দূষণ হচ্ছে। শহরের কদমতলা মোড়, থানা মোড়, প্রভাত মোড়, বড় পোস্ট অফিস, শান্তিপাড়া, বেগুনটারি সহ প্রায় সব জায়গায় এই ধরনের জিনিস লক্ষ্য করা যাচ্ছে। 30 বছর ধরে আমরা ব্যবসা করি, আমাদের অরিজিনালি গত 3 বছর আগে কোনো প্রবলেম ছিল না এইসব ব্যাপার নিয়ে। একটা প্রবলেম হয়েছে, এখন বিভিন্ন শহরের বিভিন্ন ছেলেমেয়েরা ব্যবসা করার জন্য এরা অরিজিনালি কেবলের বা ব্রডব্যান্ডের সিস্টেম না জেনে বিভিন্ন জায়গা দিয়ে তার টাঙানো হচ্ছিল। প্রশাসনের চোখে লেগেছে। আর এর আগে আমাদের ডিএম সাহেব, মানে আমাদের যে ম্যাডাম আছেন, উনি বলেছিলেন, ডিএম সাহেব আমাদের সঙ্গে বসেছিলেন গত 3 দিন আগে। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, ওএস এবং ইও আর কি, যে এক্সিকিউটিভ অফিসার আছে, ওনারা বসেছিলেন। বসে আজকে মিনিটটা ঠিক হয়েছিল যে তারগুলোকে সব ঠিক করতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এক জায়গা দিয়ে নিতে হবে, এইরকমই একটা ব্যাপার। তা আমরাও সেই ওনাদের উদ্যোগে আমরা সায় দিয়ে আমরা ময়দানে আজকে সবাই মিলে কাজ শুরু করলাম। আমরাও জানি শহরে যেভাবে নোংরা হয়ে আছে, এটা আমরা ঠিক আমাদেরও পছন্দ হচ্ছে না। আমরাও চাই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, উপরেও যেমন পরিষ্কার চাই, আমরা নিচেও পরিষ্কার চাই। ঠিক এরকমভাবেই চিন্তাভাবনাটা করে আমরা ময়দানে নেমেছি। আজকে থেকে শুরু করলাম, করে আমরা টোটাল শহরটাকে পরিষ্কার করার একটা উদ্যোগ নিলাম আর কি। পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, শহরের দৃশ্য দূষণ রুখতে এই বিশেষ উদ্যোগ, সৌন্দর্যায়ন রাখতে হবে, সেই দিকেই খেয়াল রাখা হচ্ছে। অভিযানটা তো জলপাইগুড়ির সৌন্দর্যায়নের জন্যই এটা করা হচ্ছে এবং এটা আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের এডিএম জি স্যার, ওনারাই আমাদের মানে
ওনাদের ইচ্ছায় হ্যাঁ আমরা এদের এই উদ্যোগটা নিয়েছি আর কি। এডিএমজি স্যার একটা মিটিং ডেকেছিলেন, আমরা সবাই উপস্থিত ছিলাম এবং 35-40 জন কেবল অপারেটর উপস্থিত ছিলেন। কেবল অপারেটররা খুবই ভালো, ওরা একেবারে সম্পূর্ণ 100% কোঅপারেশন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএম অফিসে। আমরা তার পরবর্তীকালে আমাদের অফিসে আবার ওদের কি পার্সেন্ট কিছু যারা ইউনিয়নের লিডার তাদের ডেকেছিলাম, ডেকে আমরা একটা আজকের ডেটটাকে ফিক্স করেছিলাম যে আজকের এই ডেটটায় আমরা থানার মোড় থেকে কাজটা সারা জলপাইগুড়ির কাজটা শুরু করব। আজকের সেই দিনটা আমরা এসছি, আজকে শুরু করছি। এখানে দেখলেন ও এই ছেলেটা কাজটা করছে, তো অনেকগুলো নামিয়েছে। কি করবেন আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখবেন তারের জট জাল হয়ে আছে। এটা খুব মানে দৃষ্টির পক্ষে খুব মানে কষ্টদায়ক আর কি। হ্যাঁ, এটা নান্দনিক দিক থেকেও, শহরের নান্দনিক দিক থেকেও খুব একটা ভালো ইয়ে নয়। তো সেই জন্য আমরা যাচ্ছি, এই কেবেলগুলো ছাড়া তো চলবে না, শহর কেবেল দরকার। অতএব এই জন্য আমরা বলেছি এই মোড়গুলো যত্রতত্র ইয়ে করা যাবে না, ক্রস করা যাবে না। আমরা মোড় থেকে 15 মিটার দূরে, 10 মিটার দূরে এক একটা জায়গা ঠিক করে দিচ্ছি। ডান দিকের তার বাঁ দিকে যাবে, বাঁ দিকের তার ডান দিকে যাবে, ঠিক ওই এক জায়গা থেকে যাবে। হ্যাঁ, এমনি শহরের বিভিন্ন রাস্তায় আমরা 250 মিটার 300 মিটার অন্তর একটা করে জায়গা ঠিক করে দেব এবং এটা কেবল অপারেটর সংগঠনের সঙ্গে আলোচনা করেই ঠিক করেছি। আমরা জায়গা ঠিক করে দেবো, সেই জায়গা থেকে ডান দিকের তার বাঁ দিকে যাবে, বাঁ দিকের তার ডান দিকে যাবে। কোনো তার যেখানে ইচ্ছা তার কম খরচ হবে বলে আমি পুরোনো বহুদিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করি। শুনুন, আমরা তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা চাচ্ছিলাম সামনের জানুয়ারিতে একটা নতুন শহর, আলোকের জল একটা নতুন শহর শহরবাসী দেখুক, এটাই আমাদের ইচ্ছা। দেখা যাক সেটা সম্ভব হয় কিনা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে নথিভুক্ত 105 জনকে 40,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করল ধূপগুড়ি পুরসভা। মঙ্গলবার ধূপগুড়ি পুরসভার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরো এলাকায় 16টি ওয়ার্ডের উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী বিয়োগ ঘটলে সেই পরিবার এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। সেই হিসাবে পুরো এলাকায় 105 জন উপভোক্তা প্রকল্পের আবেদন জানান। এই প্রকল্পে 40,000 টাকার চেক তুলে দেওয়া হয়। পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, যারা জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছিলেন, পুরো এলাকায় উপভোক্তাদের আবেদন জানিয়েছিলেন, তাদের হাতে চেক তুলে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে প্রকল্পের টাকা আটকে ছিল। পুরসভার তরফ থেকে জলপাইগুড়ি জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ হয়। পরবর্তীতে প্রকল্পের টাকা পুরসভার হাতে আসতেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো বলে খবর। আজকে 105 জন বেনিফিশিয়ারি ধূপগুড়ি 16টি ওয়ার্ডে, যারা ক্রেডিটসিএর 40,000 টাকা করে সাময়িক সহায়তা প্রকল্পে যারা অ্যাপ্লাই করেছিলেন, প্রত্যেককে আজকে অনলাইনে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ধূপগুড়ি পৌরসভা যারা বাসিন্দা যারা অ্যাপ্লাই করেছেন, যাদের অ্যাপ্রুভ হয়েছে, তাদেরকে আজকে প্রতীকীভাবে চেক তুলে দেওয়া হলো এবং এদের প্রত্যেককেই অনলাইনে তাদের টাকাটা ইমিডিয়েটলি 1-2 দিনের মধ্যে ঢুকে যাবে। আমরা যেটা বলেছি যে যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা অনেক পুরনো, সেহেতু হয়তোবা কারো ব্যাংক যদি বন্ধ থাকে, অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে, সেটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য, যাতে তারা দ্রুততার সাথে টাকাটা পায় এবং যাতে কোনো ব্যাংকে ফল্ট না হয়। আজকে প্রত্যেকটা বেনিফিশিয়ারিকে অনুরোধ করে বলা হলো, আমাদের ফাইন্যান্স অফিসার, আমাদের আশিস রায় এবং ধূপগুড়ি পৌরসভার সকল টিম মিলে আজকে আমরা এই কাজটা করলাম এবং আজকে বেনিফিশিয়ারিরা খুবই আনন্দিত যে তাদের দীর্ঘদিনে যে একটা আকাঙ্ক্ষা ছিল এই টাকাটা কবে পাবো সেটা আজকে তার অবসান ঘটলো এবং সেই টাকাটা 1-2 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট টাকাটা ঢুকে যাবে।
মেটেলি বাজার চৌপতি থেকে জুরন্তি চা বাগান পর্যন্ত 4 কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের কাজে শুভ সূচনা হয়ে গেল। মঙ্গলবার পুজো এবং ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করা হয়। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের WBSRDA জলপাইগুড়ি ডিভিশনের তরফ থেকে 1,45,18,728 টাকা ব্যয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে বলে জানা গিয়েছে। ফিতে কেটে রাস্তা সংস্কারের কাজের সূচনা করলেন জেলা পরিষদের সদস্য স্নৌমিতা কালান্দি, রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যা বার্লা প্রমুখ। কিছুদিন আগে এই সড়কের উপরে থাকা দীর্ঘদিনের কুর্তি নদীর বেহাল সেতু নির্মাণের কাজের সূচনা হয়েছে। জেলা পরিষদ সদস্য স্নৌমিতা কালিন্দি এদিনকে জানিয়েছেন, রাস্তার কাজের সূচনা হলো, এরপর এক এক করে উন্নয়নের কাজ হবে এলাকায়। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে রোজ নাগেশ্বরী, জুরন্তি, চিলনি, ইনগু চা বাগানের কয়েক হাজার মানুষজন, পড়ুয়া এবং অন্যান্য রোগীরা যাতায়াত করেন। এতদিন রাস্তার বেহাল দশা থাকায় সকলের সমস্যা হতো। রাস্তা সংস্কারের ফলে এখন সকলেই সুবিধা উপভোগ করতে পারবেন। और आज यहाँ पे जो हम लोग का जो अनुष्ठान किया गया ये है हमारे मेटली बाजार मोड़ से लेके जुरंती चाय बागान तक टोटल 5 किलोमीटर का एक रास्ता मेन रोड जो काफी दिनों से बहुत बेहाल अवस्था में थी एवं इसके ऊपर सारे जनता का नजर एवं इस रास्ते से आप लोगों को पता है जैसे कि कुछ दिन पहले हम लोगों ने कुर्ती ब्रिज का इनोग्रेशन किया था, उसी कुर्ती ब्रिज से जुड़ा हुआ ये मेटली बाजार से लेके जुरंती चाय बागान तक का जो रास्ता है ये नागेश्वरी होते हुए और चिलौनी का कुछ अंश भी ये रास्ते में पड़ती है। तो यहाँ से इस रास्ते से जुड़ी हुई मेटली बाजार के व्यवसायी और साथ ही चाय बागान के जितने सारे व्हीकल्स है वो गाड़ी आती जाती, जितने स्कूल बस से लेके एम्बुलेंस, 3-4 बागान का एम्बुलेंस इस रास्ते से जाती है और साथ ही बहुत दिन से काफी बुरे हालात में पड़े थे। तो आज हमने ये इनोग्रेशन किया। हमारे जलपाईगुड़ी जिला परिषद के अंतर्गत हम लोग का WBSRD के फंड जो कि हमारे गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के फंड के दरमियान ये फंड लाया गया है और साथ ही ये रास्ता हम लोग जो है आज इनोग्रेशन किया और आज ही से ये रास्ता का जो है वो शुभारंभ किया। হাই পাওয়ার কমিটির বৈঠকের পরেই দেশে ফিরল মিতালি। বাংলাদেশে অস্থিরতার কারণে গত 17 জুলাই বাংলাদেশে গিয়ে আটকে পড়ে এনজেপি থেকে ঢাকাগামী মিতালি এক্সপ্রেস। মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশের চিলাহাটি সীমান্ত দিয়ে প্রথমে হলদিবাড়ি এসে পৌঁছয় মিতালি। বাংলাদেশ থেকে ইঞ্জিন এসে মিতালি এক্সপ্রেসের খালি রেক হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। সেখান থেকে রেকগুলিকে এনজেপি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। যে মিতালি এক্সপ্রেস ট্রেনের যে বগিগুলো আছে ওগুলো নাকি আজকে ফিরলো, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মিতালি এক্সপ্রেসটা তো এতদিন তো ওখানে লাস্ট 17 তারিখে ছিল, 17 জুলাই 2024 লাস্ট ট্রেন গিয়েছিল। তারপরে তার এন্ট্রি একটা আসতে পারেনি, নানা রকম বাংলাদেশের রাজনৈতিক উথাল পাতালের জন্য আর আসতে পারে নাই। এই আজকে সকালবেলা 9:05 এন্ট্রি একটা এখানে আসলো। মানে এখন কি তাহলে কি চলাচল করবে না বন্ধ, পুরোপুরি বন্ধ থাকবে? না, সেটা এখন বলা যাচ্ছে না, তবে আপাতত বন্ধ থাকবে। এটা চলাচল এখন করার কোনো কথা এখনো নাই। বগিগুলো সুস্থ আছে নাকি কোন রকমের হয়েছে, ড্যামেজ হয়েছে? না না, ঠিক আছে, ড্যামেজ হয় না, ঠিক আছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। শীতের প্রভাব পড়ল মিড ডে মিলের পাতে। জলপাইগুড়িতে সকাল থেকে কাঁপুনি ধরানো ঠান্ডা, সঙ্গে ঘন কুয়াশা। তারই মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে গরম পোশাক গায়ে জড়িয়ে স্কুলে রওনা দেওয়া। চলছে বার্ষিক পরীক্ষা, আর সেই পরীক্ষার শেষে মিড ডে মিলের পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি। ছাত্রদের চড়ুই ভাতির আনন্দ দিতে মিড ডে মিলে খিচুড়ির ব্যবস্থা রাখেন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার শেষে যা তৃপ্তি করে খেল প্রায় 700 ছাত্র। স্যার, আজকে এই শীতের মরশুমে খিচুড়ি খাওয়ানো হচ্ছে কি কারণে? খিচুড়ি আজকে তো খিচুড়ির ডেট, তাছাড়া আমরা সবজি এবং ঘি সব দিয়ে আমরা খিচুড়ি খাওয়াচ্ছি বাচ্চারা। খিচুড়ি আজকে ঠান্ডার দিন ভালোই খাচ্ছে বাচ্চারা। তো খিচুড়িতে আমরা বাঁধাকপি, ফুলকপি, বিনস, গাজর আর আলু এগুলো দিয়ে সবজি করেছি, করে খিচুড়ি আমার পাশে ঘি দেওয়া হয়েছে। অন্যান্য দিন পাঁপড় থাকে, আজকে পাঁপড় দেওয়া হয়নি, পাঁপড়ের বদলে ঘি দেওয়া হয়েছে। কতজন স্টুডেন্ট রয়েছে আজকে? প্রায় 700 মতো স্টুডেন্ট রয়েছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি শহরের করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার, এই নিয়ে উদ্যোগী পুরসভাও। বাংলা আবাস যোজনায় কারচুপির অভিযোগ, প্রাপকের জন্য বাড়িতে সার্ভে হলেও চূড়ান্ত তালিকায় বিত্তশালীদের নাম বলে খবর। স্ত্রীকে খুনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঘোষণা করলেন আদালতের বিচারপতি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।